অবৈধ অর্থ থাকার অভিযোগে গুলশানের একটি বাড়ির দরজা ভেঙে তল্লাশি চালিয়েছে একদল ব্যক্তি। তাদের দাবি, এটি প্রয়াত এইচটিএম ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। স্থানীয়রা বলছেন, কদিন ধরেই বাসাটিতে ঢোকার চেষ্টা করছিলেন তারা। অবশেষে গত রাতে সেখানে ঢুকে চালায় তল্লাশি। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয় পুলিশ। বিস্তারিত থাকছে সংবাদের স্বাগত। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারে মজিদতমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। সংসদ নির্বাচন কবে নির্দেশনা পায়নি ইসি, রাজনৈতিক দলের সংলাপে বলেছেন সিইসি। বিশেষ অবদানের নামে রাজুকের প্লট বরাদ্দ আর নয়, দুর্নীতির শামিল মত টিআইবি। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবর। এদিকে জুলাই আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত গণহত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সকালে ঢাকার রায়ের বাজারে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই দাবি করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে সাভার স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ৭১-এর পতাকা ২৪ দেবে পাহারা, এমন স্লোগানে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযোদ্ধাদের। আত্মপ্রকাশের পর জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে গঠিত এনসিপির এটি প্রথম সাংগঠনিক কার্যক্রম। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চায় এনসিপি। নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরেও দেশে গণতান্ত্রিক সংবিধান গড়ে ওঠেনি, এজন্যই নতুন প্রজাতন্ত্র করতে হবে। যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। এনসিপি নেতারা বলছেন, ৭১-এ লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জালে বন্দী না হয়, সেজন্য সংস্কারের দিকেই নজর দিবে দলটি। এরপর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যান দলের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। এ সময় জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত শাস্তির দাবি তোলেন নাহিদ ইসলাম। সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রমে গুরুত্ব দেবে এনসিপি। এই মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে বলে জানান দলটির কেন্দ্রীয় নেতারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের ৭ মাস পরও ধরা পড়েনি জুলাই অভ্যুত্থানে হত্যা নির্যাতনে জড়িত বেশিরভাগ আসামি। এই নিয়ে হতাশ হতাহতদের পরিবার। জাতীয় নির্বাচনের আগেই বিচার কাজ শেষ করার দাবি জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর। তবে বিএনপি বলছে, দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ার জন্য নির্বাচনে দেরি করা যুক্তিসঙ্গত নয়। আমার মন চায় যখন ছবি টবি দেখি কোথাও থেকে ছেলেটা ধরে নিয়ে আসি, মনে হয় কোথাও আসছে ছেলেটা মানে কোথাও আসতে না গেলে গেছে। এই কান্না জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরের শহীদ মাহমুদুর রহমান সৈকতের মায়ের। হত্যার ৭ মাস পরেও ধরা পড়েনি সন্তানের খুনিরা। কেন যে দেরি হইতেছে এটা নিয়ে তো আমারও প্রশ্ন, কেন দেরি হইতেছে?
দেরি হইবেই বা কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন জুলাই গণহত্যার বিচার চলছে, তখন নির্বাচন ইস্যুতে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। বিচার নিয়েও বিভক্ত রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নতুন দল এনসিপির নেতারা বলছেন, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জামাতে ইসলামী বলছে, বিচারের আগে নির্বাচন হলে তা হবে প্রশ্নবিদ্ধ। বিচার করা দরকার নির্বাচনের আগে, তা না হলে নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়েও আশঙ্কা আছে। এই জন্য আমরা এটা চাই যে সংস্কার আর বিচার এই দুইটা কাজ করতে হবে, তারপর ইলেকশন করতে হবে, এবং এটা এই সময়ের মধ্যে করা সম্ভব। তবে বিচার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া জানিয়ে বিএনপি বলছে, এজন্য নির্বাচন আটকে রাখা উচিত নয়। নিম্ন আদালত থেকে জাজেস কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আবার অ্যাপিলেট ডিভিশনের রিভিউ পর্যন্ত একটা শুনানি থাকে। এই যে এতগুলো স্তর পার হওয়া, সেই স্তর পার হওয়ার জন্য কার্যকর করতে তো বহু বছর লেগে যাবে। তাহলে কি আমরা বিচারের জন্য বহু বছর এই গণতন্ত্রহীন অবস্থায় থাকবো? বিশ্লেষকরা বলছেন, তাড়াহুড়ো না করে সুষ্ঠু বিচার নিশ্চিতেই গুরুত্ব দেওয়া উচিত। আমি কখনোই চাইব না যে এমন একটা বিচার ব্যবস্থা হোক যেটাকে পাল্টে দেওয়া যায়, যেটাকে প্রশ্ন করা যায়, এবং যেই মানুষগুলি এরকম একটা অন্যায় করেছে তারা পার পেয়ে যায়। সেই কারণে সুষ্ঠু বিচার হওয়ার জন্য যেই সময় লাগা দরকার, আমি মনে করি সেটা হওয়া উচিত। আন্তর্জাতিক মান অনুযায়ী জুলাই গণহত্যার বিচার হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে আওয়ামী লীগের সহযোগীদের অপসারণের দাবিতে উপাচার্যের কার্যালয়ে হট্টগোল হয়েছে। মঙ্গলবার প্রক্টর ও উপ উপাচার্যের সাথেই বাকবিতণ্ডা হয়। জানা যায়, রেজিস্ট্রার আলী হাসান সহ বিভিন্ন পদ থেকে আওয়ামীপন্থীদের অপসারণ দাবি করে আসছিল বিভিন্ন ছাত্র সংগঠন। মঙ্গলবার এই দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে হট্টগোল করে ছাত্রদল নেতাকর্মীরা। তাদের সাথে যোগ দেন বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীরাও। এ সময় উপাচার্য কার্যালয়ের ভেতরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি। রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশি চালিয়েছে এক দল ব্যক্তি। তাদের দাবি, এটি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। সেখানে বিপুল অবৈধ অস্ত্র রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরেই বাসাটিতে ঢোকার চেষ্টা করছিল তারা। অবশেষে গত রাতে প্রধান দরজা ভেঙে সেখানে ঢুকতে পারে। তল্লাশি চালায় আলমারি, ওয়ারড্রব, লাগেজ থেকে শুরু করে পুরো বাড়িতে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কিভাবে এই তল্লাশি চালানো হলো, এই প্রশ্নের উত্তর দিতে পারেননি কোনো সদুত্তর। এই ঘটনার পর প্রাথমিকভাবে আটক করা হলেও রাত 2:30টার দিকে তল্লাশিকারীদের ছেড়ে দেয় পুলিশ। এদিকে বাড়িটির গৃহকর্মীরা জানিয়েছেন, এই বাড়ির মালিক তানভীর ইমামের সাবেক স্ত্রী। প্রায় 27 বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় তাদের। তিনি বিদেশে রয়েছেন। যেই সূত্র খবর পেয়েছি যে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে। 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। আয়ার দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। দরজা আধা ঘন্টা ধরে দরজাটা লাইতে ভাঙতেছে। কি করব বাইরে আমি। কবে হবে সংসদ নির্বাচন, এই নিয়ে ইসিকে কোনো নির্দেশনা বা আভাস দেয়নি সরকার। তবে প্রধান উপদেষ্টার ঘোষণা দেয়া ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। সিইসি জানান, নির্বাচন নিয়ে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সিইসি। গত বছর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা জানান তিনি। সেনাবাহিনী প্রধানও একই তথ্য দিয়েছেন। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। There should be free, fair and inclusive election, and that election should be within December. কিন্তু নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য চাপ দিচ্ছে বিএনপি, যদিও ভিন্ন মত রয়েছে অন্য কয়েকটি দলের।
এই মতবিরোধের মধ্যে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে দিনক্ষণ নিয়ে সরকার ইসিকে কোনো আভাস দেয়নি। ডিসেম্বর ইলেকশন করতে হলে আমাদেরকে অক্টোবরের মধ্যে অবশ্যই শিডিউল ঘোষণা করতে হবে। এটা আমাদেরকে যদি হাতে রাখতে হয়, আপনারা জানেন এটা। আমরা সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি, কারণ এর বাইরে তো আমাদের আর কোনো যাওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু সরকারের তরফ থেকে আমাদেরকে কোনো ইন্ডিকেশন দেয় নাই বা কোনো নির্দেশনাও নাই, সেরকম কোনো আমাদের কাছে কোনো পরামর্শও নেই যে আমরা বিবেচনায় নেব। নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শুরু করবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, দলে নিবন্ধন সহ যাবতীয় প্রস্তুতি চললেও আইনি জটিলতায় সীমানা পুনর্নির্ধারণ থমকে আছে বলে জানান সিইসি। আমরা আরেকটা কাজে আটকে গেছি, হলো ডিলিমিটেশনটা নিয়ে। এই আইনটা যদি আমরা সংশোধন করতে না পারি তাহলে কিন্তু আমরা হাত দিব, তাহলে আমাদের এক্সিস্টিং সিস্টেমে যেতে হবে। মানুষ যেতগুলো আবেদন করলো, তাদের যে আপত্তি জানালো, এই আপত্তিগুলো আমরা ডিসপোজাল দিতে পারছি না এই আইনি বাধার কারণে। সিইসি আরও জানান, আগামী নির্বাচনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য সংলাপ করবে ইসি। আমাদের ডিফেন্স ফোর্সেস উইল বি উইথ আস, দ্যাট এসিউরেন্স দে হ্যাভ গিভেন আস অলরেডি। রাজনৈতিক দল ছাড়া আমি তো সুষ্ঠু ভোট করতে পারবো না, তারাই তো মেজর স্টেক হোল্ডার। দিন ঘনিয়ে আসবে, বিভিন্ন অংশীজনের সাথে আমাদের তো আলাপ করতে হবে। তার মধ্যে রাজনৈতিক দল তো অবশ্যই, আমরা রাজনৈতিক দলকে ওনাদের সাথে নিয়ে আমরা চলতে চাই। সিইসি হুঁশিয়ারি দেন, নির্বাচনে ডিসিরা পক্ষপাতিত্ব করলে কোনো ছাড় দেয়া হবে না। যদি অন্যায় করলে পার পাওয়া যাবে না, এটা যখন বুঝবে অবশ্যই তারা দে উইল বিহেভ প্রপারলি। এটা মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। এই সেবার জন্য গঠন হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। তবে এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে স্বতন্ত্র সংস্থা গঠনের জন্য জানুয়ারিতে সুপারিশ করে সংস্কার কমিশন। জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট নিয়ে জনদুর্ভোগ নিরসনে স্বতন্ত্র কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খসড়া পর্যালোচনার লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা। অতিরিক্ত সচিব পর্যায়ের বৈঠকে ছিলেন ইসি সচিবালয়ের প্রতিনিধিও। মঙ্গলবার সিইসির সাথে দেখা করে ইসি থেকে এনআইডি সেবা সরানোর বিষয়ে আপত্তি জানায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডিটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে, এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। সংস্কার কমিশনের একটি সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। সিইসি বলছেন, সরকারের সিদ্ধান্ত এখনও জানে না কমিশন, এনআইডি ইসির অধীনেই রাখা উচিত বলে মনে করেন তিনি। আমাদের মতামত আমরা লিখিতভাবেও জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে, এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। আমাদের তো থাকা উচিত, আমাদের তো ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত, এবং আমরা এই বক্তব্য তো দিয়ে যাচ্ছি। এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে আইন করেছিল আওয়ামী লীগ সরকার, সে আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। $29 মিলিয়ন মার্কিন সহায়তা ইস্যুতে বাড়াবাড়ি করতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের প্রভাব পড়বে না। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করার বিষয়ে কিছু জানায়নি ভারত। ট্রাম্পের দাবি করা $29 মিলিয়ন প্রকল্পের হাদিস পায়নি বাংলাদেশ সরকার। সোমবার এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে উপদেষ্টার দাবি, ট্রাম্পের তথ্যের সত্যতা মেলেনি। এ নিয়ে প্রতিবাদ জানাতে ঢাকায় মার্কিন দূতাবাসকে তলব করা হবে কিনা প্রশ্ন করা হয় উপদেষ্টাকে।
জাস্ট প্রেসিডেন্ট বলেছেন একটা, প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই। কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না। কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি। এদিকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে দিল্লি। জানতে চাওয়া হয় ভারতের পক্ষ থেকে ভিসা নিয়ে কোনো সুখবর আছে কিনা। এ নিয়ে হতাশা প্রকাশ করেন উপদেষ্টা। ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। তারা, আমরা আশা করব যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুমে জড়িত কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান গুম সংক্রান্ত তদন্ত কমিশনের। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমে জড়িত ছিল, তবে শাস্তি শুধু অভিযুক্তদের হবে। ভারতের বিভিন্ন কারাগারে 1067 বাংলাদেশের নাম পেয়েছে কমিশন। সেখানে গুমের শিকার কেউ আছে কিনা আরও অনুসন্ধান চলছে। বিগত সরকারের শাসনামলে ওঠে একের পর এক গুমের অভিযোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর তদন্ত চলছে এসব অভিযোগের। গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000 অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। 280 জন অভিযোগকারী, 45 জন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। কমিশনের প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কিছু সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, গুমে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর উপর পড়বে না। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নিবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরো আমাদের ধারণা আরো অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। তবে বিভিন্ন পর্যায়ে গুম অভিযুক্তদের রক্ষার চেষ্টা চলছে জানিয়ে সতর্ক করেছে কমিশন। বিভিন্ন জেলার থেকে খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসামান্য অবদানের নামে অনুগত তোষামোদকারীদের রাজুকের প্লট বরাদ্দের নিয়ম বাতিল চান বিশ্লেষকেরা। তাদের মতে, মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, চাকরিজীবী, আমলা, সাংবাদিক, শিল্পী, ব্যক্তিগত কর্মকর্তা, এমনকি গাড়ি চালকরাও বিশেষ বিবেচনায় প্লট পেয়েছেন, যা দুর্নীতিকে প্রশ্রয় দেয়ারই শামিল বলছে টিআইবি। উত্তরা, পূর্বাচল, ঝিলমিল, ঢাকায় রাজুকের 3টি আবাসন প্রকল্প। প্লট সংখ্যা প্রায় 36,500। সাধারণের কাছ থেকে প্রতি কাঠা 15 থেকে 20,000 টাকায় অধিগ্রহণ করে রাজুক গড়ে তুলেছে আবাসন প্রকল্প। রাজুক প্লট বরাদ্দ নীতিমালার 13 এ উপবিধির অধীনে গত 16 বছরে হাসিনা সরকার প্রায় 1000 খানেক প্লট বরাদ্দ দিয়েছে অনুগত তোষামোদকারী আমলা, মন্ত্রী, চাকুরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিল্পী সহ নানা স্তরের প্রভাবশালীদের, যার স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। রাজুক এর দায় এড়াতে পারে না বলে মন্তব্য বিশ্লেষকদের। যে 830টি বিতর্কিত প্লট বরাদ্দ করেছেন বিতর্কিত ব্যক্তিদের নামে, সেইটা কি তারা লিখিত পেয়েছিলেন কিনা, কিভাবে তারা করলেন, এই নির্দেশনাগুলো কি লিখিত এসেছিল? প্লট বরাদ্দ দেয়া হলো, সেই বিষয়টা তো সাথে সাথেই গণমাধ্যমে প্রকাশ করে দেওয়া উচিত রাজুকের পক্ষ থেকে, তাদের এই স্বচ্ছতার জন্য। ঢাকাকে বসবাস অযোগ্য করে তুলতে রাজুকের দায় সবচেয়ে বেশি দাবি করে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, সর্বোচ্চ জায়গা থেকে নিজের অনুগতদের দুর্নীতি অনিয়মকে বৈধতা দিয়েছেন পতিত সরকার প্রধান শেখ হাসিনা। রাজুকের অ্যালটমেন্ট অফ ল্যান্ডস রুলসের 13 এ উপবিধি বাতিলেও মত তার।
দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া শুধু নয়, দুর্নীতির সুযোগ করে দেওয়া এবং দুর্নীতির অংশীদার হওয়া এবং দুর্নীতিকে সুরক্ষা দেওয়া, এই মূলত এই বিষয়টি হয়েছে। এবং এর মাধ্যমে যেটা হয়েছে, এক ধরনের বার্তা দেওয়া হয়েছে যে ক্ষমতার কাছাকাছি থাকলে সমস্ত সুবিধা অর্জন করা যায়। আমরা চাই যে এই যে বিশেষ ধারাটি, সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হোক, এমনভাবে যাতে ভবিষ্যতে এই সুযোগটা আর কেউ না পায়। 2009 থেকে 2024 সালের মধ্যে রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে গত 24 অক্টোবর 3 সদস্যের একটি কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। 120 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী গত বছরের 24শে নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে জমা ছিল 48 কোটি 35 লাখ টাকা। এর আগে সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে সেগুলো অবরুদ্ধের আবেদন করে দুদক। আদালতকে বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের সাবেক অধ্যাপক মানবাধিকার কর্মী সিআর আবরার। সকালে বঙ্গভবনে তিনি শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব। ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দেশে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর স্থান নেই। স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে 5,493 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া সৌদি গ্যাস কোম্পানি আরামকো কম দামে এলএনজি গ্যাস দিতে রাজি হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর। আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। কোন কোন জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। থাইল্যান্ড ও আমেরিকায় টাকা পাচার করেছেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। 133 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে সিআইডি। এছাড়া তার বিরুদ্ধে 11 কোটি টাকার এফডিআর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিআইডি আরও জানায়, মিয়ানমার ও নেপাল থেকে স্থল সীমান্ত দিয়ে পশু এনে উচ্চ বংশের ট্যাগ দিতেন ইমরান। অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় 86 লক্ষ টাকা পাচারের অভিযোগ রয়েছে ইমরান হোসেনের বিরুদ্ধে। তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও উচ্চবংশীয় বলে প্রচার করে বিক্রি করতেন। এছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর সিআইডির সম্মেলন কক্ষে এসব তথ্য জানানো হয়। যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরও কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরও অনেক তথ্য আমাদের কাছে আসছে। দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। অভিযোগ আছে তিনি ব্যাংকিং চ্যানেল ও এফডিআর জালিয়াতির মাধ্যমে টাকা পাচার করেছেন। এছাড়া মিয়ানমারের সাথে গরু চোরাচালান সহ অন্যান্য ব্যবসা আছে কিনা তাও খতিয়ে দেখছে সিআইডি। টেকনাফ এবং মিয়ানমার থেকে এবং নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার,
আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। এদিকে অর্থ পাচার আইনে করা মামলায় সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে আদালত। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটকদের চাহিদা মেটাতে সাজেকে অপরিকল্পিতভাবে একের পর এক রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট গড়ে উঠলেও আগুনের ঝুঁকি নিয়ে নেই সতর্কতা। বেশিরভাগ স্থাপনাতেই নেই আগুন নেভানোর সরঞ্জাম। গত 3 বছরে কয়েকটি ছোট আগুনের ঘটনায় কারো টনক না নড়াতেই সাম্প্রতিক ভয়াবহ আগুনের ঘটনা বলছে স্থানীয়রা। অগ্নিকাণ্ডের পর বিরান ভূমিতে পরিণত হয়েছে সাজেকের রুইলুইপাড়া। মাত্র কয়েকশো মিটার এলাকায় ছিল রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও স্থানীয়দের বসতবাড়ি সহ 95টি স্থাপনা। ঘনবসতির কারণে 24 ফেব্রুয়ারি দুপুরে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 4.5 ঘন্টার আগুনে পুড়ে ছাই হয় কাঠ ও বাঁশের তৈরি এসব স্থাপনা। স্থানীয়রা বলছেন সাজেক ভ্যালিতে রয়েছে পানির সংকট। এছাড়া বেশিরভাগ কটেজ রিসোর্টেই নেই অগ্নি নির্বাপনের সরঞ্জাম। আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে কখনো জরুরি পরামর্শ পাননি দাবিদারদের। আগুন লেগে গেলে ওখানে আসলে নিবানোর মতো আসলে এখানে কোনো সরঞ্জাম নাই। আসলে আমাদের দরকার হচ্ছে প্রথমে হচ্ছে পানি, আর 2 নম্বর হচ্ছে ফায়ার সার্ভিস। যদিও আগুন নিবানোর ব্যবস্থা থাকে, সবাই আসলে এটা জানে না কিভাবে কি করতে হবে, এর শেখানোর দরকার। ফায়ার সার্ভিসের থেকে একটা বোতল দেওয়া হয়েছে, ওই বোতলগুলো দিয়ে তো কোনো কাজ হয় না। সাজেকে অপরিকল্পিতভাবে স্থাপনা গড়ে ওঠায় এত ক্ষয়ক্ষতি উল্লেখ করে ফায়ার সার্ভিস বলছে আগামীতে দুর্ঘটনা এড়াতে অগ্নি নির্বাপন সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। যারা কটেজ মালিক সমিতি আছে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি নিজস্ব উদ্যোগে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখার জন্য, এবং ফায়ার সার্ভিস ফ্রি কস্ট অফ সার্ভিসের প্রশিক্ষণ দিয়ে আসবে। সেই যে নির্বাপনী ব্যবস্থা রাখবে সেগুলো কিভাবে ব্যবহার করবে। সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেছে প্রায় 100টি স্থাপনা। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষত রেখে আগামীতে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, জানালেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। যেন সাজেক বললে লোকজন ভাবে যে এটা হলো বিদেশে আসছে, এরকম সুন্দরভাবে যেন করা যায়। এটাই আসলে জমির মালিক, আমরা সহায়তা করবো যেন আর বস্তি হিসেবে গড়ে না ওঠে। পরিকল্পিত একটা সাজেক দেখতে চাই আমরা। 24 ফেব্রুয়ারির অগ্নিকাণ্ড সহ গত 3 বছরে সাজেকে অন্তত 5টি আগুনের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক রিসোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ীর গড়াই নদীতে 1 মাসে দেখা গেছে একাধিক কুমির। এতে আতঙ্ক বেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা আতঙ্কে থাকলেও কুমির দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছে উৎসুক জনতা। মানুষের নিরাপত্তার জন্য দ্রুত বন বিভাগের বিশেষজ্ঞ দল এনে কুমির ধরার ব্যবস্থা করা হবে বলছে স্থানীয় প্রশাসন। পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মোহনের ঘাট গড়াই নদীর এই এলাকায় 1 মাস ধরে বিভিন্ন সময়ে একাধিক কুমির ভেসে উঠছে, আর তা দেখতে ভিড় করছে উৎসুক জনতা। অন্যদিকে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। যাচ্ছিলাম আজকে কুলম্বাড়ি ঘাটের ওদিকে, দেখেন মানুষ সবাই বলছে যে কুমিরা ভাসছে। এখন আমি মোটরসাইকেল নিয়ে আসলাম, এসে দেখি কুমির ওই সোজাসুজি উঠছে আর কি। এর আগেও 2টা 3টা এরকম ভাসে। প্রতিদিন স্থানীয় কয়েকশো বাসিন্দা গোসল, জামা কাপড় ধোয়া সহ নানা কাজে এই নদীর পানি ব্যবহার করলেও এখন তা পারছে না। থেকে দাঁড়াইয়ে মগ ভরে গোসল করতেছে, এবং সেক্ষেত্রে তবুও লোকজন খুব ভয়ে আছে। যদি এই কুমির ধরার কোনো ব্যবস্থা করা হয় তার জন্য আমরা খুব রিকোয়েস্ট করছি আর কি। আমরা 2 দিন দেখছি, 5.5 হাত 6 হাত লম্বা হবে নি। আমরা তো ওই আতঙ্কে গোসল করতে ভাবতেছি নিয়ে। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে ওই এলাকা পরিদর্শন করে বন বিভাগকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এলাকাবাসীর অনেকের মোবাইলে আমরা ভিডিওগুলো দেখেছি, তাতে মনে হয়েছে যে এটা কুমির হতে পারে। তা আমরা রিস্কের মধ্যে যাইনি। আমরা ইতিমধ্যে আমাদের যে উপজেলা বন কর্মকর্তা রয়েছে তাকে আমি লিখিতভাবেই নির্দেশনা দিয়েছি। ঊর্ধ্বতনকে মৌখিকভাবে জানিয়েছি, চিঠি দিয়ে জানাবো। চিঠি ইস্যু করিনি, এখনো চিঠি ইস্যু করবো, ঊর্ধ্বতনকে জানাবো। তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। এখন সে তার পরবর্তী আমার ঊর্ধ্বতন যে পরবর্তী স্টেপ নেয় তার প্রেক্ষিতে দ্রুত কুমিরগুলো উদ্ধার করে বড় নদীতে অবমুক্ত করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যে কেউ চাইলেই ব্যাংকের পরিচালনা পর্ষদে বসতে পারবে না। যোগ্যতার ভিত্তিতে ব্যাংকের পরিচালক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
মঙ্গলবার রাজধানীর নিউ ইস্কাটনে ব্যাংক খাতের পুনরুদ্ধার নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। ব্যাংক খাতে সম্পদ উদ্ধারে টাস্কফোর্স কাজ করছে বলেও জানান গভর্নর। দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরে দাঁড়াতে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে বলেও মনে করেন আহসান এইচ মনসুর। বলেন, সঠিক নীতির চর্চা শুরু হলে IMF ঋণের কোনো প্রয়োজন হবে না। গভর্নর জানান, এজেন্ট ব্যাংকিংয়ে 50% এজেন্টকে অবশ্যই নারী হতে হবে। শিগগিরই এমন আদেশ জারি করবে বাংলাদেশ ব্যাংক। এ সময় ব্যবসায়ীদের চাপে সুদের হার কমানো হবে না বলেও জানান গভর্নর। সেই দুরাবলিটিকে আমাদের নিয়ে আসতে হবে। তারপরে যদি ওনার হয়ে যোগ্য হয় হবে, ওনার হয়ে যদি যোগ্য না হয় হবে না। আমরা চাই না হাউস ওয়াইফকে বসিয়ে দিচ্ছে, মেয়েকে বসিয়ে দিচ্ছে, মুখে বসিয়ে দিচ্ছে উইদাউট প্রপার কোয়ালিফিকেশন, এই ছাড়াই হয়ে যাচ্ছে। আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণের নিয়ম পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন আমানতের বিপরীতে 3.5% অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। আজ থেকে দিনে 3% অর্থ জমা রাখলেই চলবে। এতে ব্যাংকগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল কিছুটা বাড়বে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়মে নগদ জমা সংরক্ষণের হার দিন হিসেবে কমপক্ষে 3% হবে এবং 2 সপ্তাহের গড় ভিত্তিতে তা 4% অপরিবর্তিত থাকবে। এর আগে বাংলাদেশ ব্যাংক জানায়, মার্চের 3য় সপ্তাহের মধ্যে 28 দিনের রেপো বন্ধ হবে। এরপর জুনে 14 দিনের রেপো বন্ধ হবে। ফলে ব্যাংকগুলো প্রতি সপ্তাহে মঙ্গলবার শুধু কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদ দিয়ে টাকা ধার করতে পারবে। বাহারি ইফতার আয়োজনে পুরান ঢাকার পরে বেইলি রোডের জনপ্রিয়তা। বৈচিত্র্যময় ইফতারের স্বাদ নিতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসেন মানুষ। 200 থেকে 2000 টাকায় মিলছে ইফতারের নানান পদ। জিলাপি, হালিমের পাশাপাশি চাহিদা বেশি লাচ্ছি আর ফালুদার। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অস্বস্তি। নাটকপাড়া খ্যাত বেইলি রোডে এবারও জমেছে ইফতার বাজার। দুপুরের পর থেকেই মুখরোচক নানা পদের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সুতি ও জালি কাবাব, কোফতা, জিলাপি, গরুর কালাভুনা, ব্রেন মশলা, চিকেন দো পেঁয়াজা, পনির পরোটা সহ নানা পদ মিলছে এসব দোকানে। পাওয়া যাচ্ছে পিঠা, রোল, জাফরানি শরবত আর ফিরনিও। হালিম মিলছে 400 থেকে 1800 টাকায়। ছোটবেলা থেকেই এখানে বসবাস, তো এই জন্যই আর কি বেইলি রোডেই সবসময় সব কিছু নেওয়া হয়। আর শ্বশুরবাড়ি পুরান ঢাকা হওয়া সত্ত্বেও দেখা যায় যে পুরান ঢাকার ইফতারি না কিনে বেইলি রোডে চলে এসেছি ইফতারি কিনতে। সবসময় খাই তো এখানে, তো মোটামুটি রিজনেবল দাম। বোম্বে জিলাপি, দই বড়া, হালিম, এগুলো যেগুলো বাসায় তৈরি করা সম্ভব না, মানে সব টাইমে এখানে এসে পাওয়া যায়, স্বাস্থ্যকর এখানে আসে। বিকেল ঘনালেই ভিড় বাড়তে থাকে ক্রেতাদের। স্বাদ নিয়ে সন্তুষ্টি থাকলেও দামে অস্বস্তি রয়েছে। আমি ফার্মগেট থেকে আসছি ইফতারি নেওয়ার জন্য। বেইলি রোড প্রত্যেক বছর আমি বাসার জন্য ইফতারি নিই, এবছরও জাস্ট আসা হয়েছে। তো অনেক আসি, দেখলেও ভালো লাগতেছে, অনেক লোকজন আছে, ভালো লাগতেছে। তুলনামূলকভাবে দাম একটু বেশি। রোজা থাকার পরে একটু ভালো মানের টেস্টিফুল ইফতারি খাওয়ার জন্য বেইলি রোডে আসা। হোটেল রেস্টুরেন্টে দিনে বিক্রি হচ্ছে 50,000 থেকে 2 লাখ টাকার ইফতার। বিক্রেতারা বলছেন, খাবারের মান রক্ষা আর পরিবেশনায় পরিচ্ছন্নতার বিষয়ে তাদের গুরুত্ব থাকছে বেশি। সকলকে আহ্বান করছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে, আমরা খোলা তেল পরিহার করি। আমরা প্যাকেটজাত শুদ্ধ যেটা সয়াবিন তেল, এটা ব্যবহার করি এবং মানুষকে স্বাস্থ্য সচেতনতায় আমরা যেন সকলের দৃষ্টি আকর্ষণ করি এবং আমরা শতভাগ হাইজিন মেনটেন করে খাওয়া মানুষকে পরিবেশন করি। রমজানে মানসম্পন্ন খাবার নিশ্চিতে ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর ওপর জোর দিয়েছেন ক্রেতারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন সংবাদে আমন্ত্রণ পরের আয়োজন।